আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালে নবম শ্রেণীর জীবন ও জীবিকাতে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন এবং পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। তার মানে এখানে যে প্রশ্নটা, এটা তোমরা শিক্ষককে তোমাদের নির্দেশনা দেবেন এবং তোমরা চাইলে নিজেরা বন্ধুরা মিলে, দলগত কাজ তো এর জন্য নিজেরা মিলে আলোচনা করে এই কাজগুলো করতে পারবা। তার মানে এখানে প্রথমে যেটা রয়েছে কাজ এক, কাজের ভিতরে রয়েছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। এখন এখানে বলা হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের জীবন চাহিদার ধরন। ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র এবং বাজারে। ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়ছে সৃজনশীল এবং উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নেওয়া। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে উম পর্যন্ত করতে হবে, নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। এখন এখানে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে পরিবারের জন্য একটা ব্যবসা নির্বাচন করতে হবে। তার ভিতরে প্রথম ধাপ ধাপ ক রয়েছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে আমাদের কি করতে হবে, পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে একটা পারিবারিক বাজেট তৈরি করতে হবে। তাহলে সেই বাজেটটা আমরা দেখলাম, এখন উত্তরটা দেখি। এই হচ্ছে সেই বাজেট, ঠিক আছে। পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করে, এটা কিন্তু তোমাদের বইয়ে ছিল। এখানে খাদ্য খাদ্যর ভিতরে কি কি রয়েছে, চাল ডাল আটা তেল মাংস, এর জন্য আমাদের 5,000 টাকা মনে করো খরচ হলো। ফলমূলের জন্য 1,000 টাকা, মিষ্টান্ন কেনার জন্য 1,300 টাকা। তো চাইলে তোমরা এইভাবে আলাদা আলাদা দিতে পারো, অথবা সবগুলোর জন্য এই সবগুলোর জন্য এখানে মনে করো 6300 টাকা বা 6,300 টাকা, 6,300 টাকা এইভাবেও লিখতে পারো, ঠিক আছে। এভাবেও কিন্তু লিখলে হবে। বস্ত্র কেনার জন্য কত টাকা খরচ হয় তোমার পরিবারে এক মাসে? নতুন কাপড়, তারপরে নতুন কাপড়ের জন্য মনে করো 1,000 টাকা, কাপড় সেলাইয়ের জন্য মনে করো 100 টাকা, লন্ড্রি বা কাপড় ধোয়ার জন্য মনে করো 300 টাকা, সব মিলায় কত টাকা? চাইলে তোমরা এভাবে এখানে 1,400 টাকা এভাবেও তোমরা লিখতে পারো, ঠিক আছে। বাসস্থানের জন্য, বাসা ভাড়ার জন্য কত টাকা, বা নতুন ঘর খরচের জন্য কত টাকা, এখানে একবার লিখে দিতে পারো। মনে করো এখানে 9,000 টাকা খরচ হলো, একবারে এখানে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর শিক্ষা মনে করো পড়াশোনার জন্য সে শিক্ষক প্রতিষ্ঠানের বেতন, স্কুলে পড়ে স্কুলের বেতন, তারপরে খাতা কলম কেনার জন্য কত টাকা, প্রাইভেট মাস্টারের কত টাকা, সবগুলো এখানে যোগ করে একবার লিখে দিবা। গৃহস্থালী আসবাবপত্র মেরামতের জন্য কত টাকা লাগলো, পোষা প্রাণীর জন্য কত টাকা, ঠিক আছে। এখানে খাদ্য তৈরি কেনার জন্য কত টাকা, এখানে একবার লিখবা। যোগাযোগ, যাতায়াত ভাড়া, রিক্সা, তারপরে ট্রেন, বিমান, নিজ বাহন যদি থাকে, ঠিক আছে। মনে করো তোমার একটা বাইক আছে, তাহলে তার তেল খরচ হয়, সেটা কত টাকা হলো, মাসে মনে করো 1,000 টাকা। বা ফোনে তারপরে ওয়াইফাই বিল টিল, এগুলো আর কি। ওয়াইফাই বিল এখানে না, ওয়াইফাই বিল হচ্ছে ইউটিলিটির ভিতরে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, ইন্টারনেট, এইসব বিল হচ্ছে এখানে কত টাকা মোট এখানে দিয়ে দিবা। তারপরে দেখো ঘর সজ্জা করার জন্য, বসার ঘরের বাতি বা পাখা, আয়না, এগুলো করার জন্য কত টাকা মোট এখানে লিখে দিবা। চিকিৎসার ক্ষেত্রে মনে করো আমাদের পরিবার, তোমাদের পরিবারে এক মাসে চিকিৎসার জন্য কত টাকা খরচ হয়, তোমার দাদা দিদি নানা নানি থাকলে এদের জন্য তো ওষুধ কেনা লাগে, তাহলে কত টাকা খরচ হলে এখানে লিখবা। তারপর দেখো এখানে খাজনা বা ট্যাক্স, জমি বা হচ্ছে বাড়ির যে ট্যাক্স বা কর দিতে হয়, সেটা কত টাকা এখানে লিখে দেবা এইভাবে। তারপরে বিনোদন মানে কি, বেড়াতে যাওয়া, কোথাও পার্কে যাও, উৎসবের আয়োজন, কেউ তোমাকে দাওয়াত করে সেখানে গেলে সেখানে আমাদের কিছু গিফট নিতে হয়, সেটা মোট কত টাকা এক মাসে, সেটা এখানে লিখবা। তারপর হাত খরচ, তোমার পরিবারে কতজন লোক আছে, সবার জন্য তো হাত খরচ আছে, সে কত টাকা এখানে লিখবা। অন্যান্য কত টাকা, মনে করো তোমার বাসায় আয়া থাকে, বুয়া আছে, তাদের বেতন আছে না একটা, বেতন কত টাকা এখানে লিখবা। 500 টাকা আমি একটা আনুমানিক এমনি লিখছি আর কি, তোমরা তোমাদের মতো লিখবা। তারপরে এখানে সঞ্চয়, কত টাকা ব্যাংকে সঞ্চয় করো, মনে করো 500 বা 5,000 যাই লেখো এখানে। এখন এই যে যত খরচ আমরা এখানে লিখলাম, ঠিক আছে, এই সবগুলোকে যোগ করে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এভাবে আমরা এখানে আমাদের প্রথমে বলেছিল যে পারিবারিক বাজেট তৈরি করতে, সেটা আমরা করলাম। এরপরে পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা উল্লেখ করতে হবে এবং
এরপর কি করতে, সময় সুযোগ এবং নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলোর একটা তালিকা তৈরি করো। তো দেখো এটার উত্তরে আমরা চলে যাচ্ছি। এখানে দেখো, এখানে পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। মানে পরিবারে তুমি যে এত টাকা খরচ টরচ হয় এর জন্য তুমি কি ভূমিকা রাখতে পারো। যেমন হাঁস মুরগি পালন করে ঘরের চাহিদা মিটিয়ে বিক্রি করে করি, যা পরোক্ষ আয়ে ভূমিকা রাখে। নিজের এবং পরিবারের অন্যদের কাপড় নিজে সেলাই করি, ফলে দর্জির কাছে গিয়ে টাকা সেলাই মানে দিয়ে আর সেলাই করতে হয় না। বাড়ির খালি উঠানে শাকসবজি চাষ করে করে খাবারের চাহিদা মেটানো যায় এবং বিক্রি করা যায়। অন্যকে পড়িয়ে প্রাপ্ত টাকা দিয়ে মানে পড়ালেখার খরচ চালানো যায়, এমন টিউশনি করে স্কুলের বৃত্তি দিয়ে প্রাপ্ত টাকা দিয়ে নিজের খরচ মেটানো যায়, যা পরোক্ষ আয়ে ভূমিকা রাখে। আবার এখানে আমাদের বলছে সময় সুযোগ এবং নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজে অংশগ্রহণ করেছো তা উল্লেখ করা হলো। যেমন কম্পিউটার টাইপিং এবং প্রিন্টিং করে কিছু টাকা আয় করেছি, যা পরোক্ষ আয়ে অবদান রেখেছে। প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ প্রাপ্ত পারদর্শী হয়ে পরোক্ষ আয়ে ভূমিকা রেখেছি। বাড়িতে মুরগির খামার করেছি। কৃষি কাজ করে বাড়ির প্রয়োজনীয় কৃষক পণ্যের চাহিদা মিটিয়েছি। টিউশনি করে আয় করেছি। ফুলের বাগান তৈরি করে আয় করেছি। এইভাবে আমরা এটা লিখতে পারি। তারপরে খ নম্বর দেখো বলেছে যে ব্যবসায়ের ধরন নির্বাচন। এই যে আমরা একটা পারিবারিক এইখানে কি করেছি বলতো, একটা বাজেট তৈরি করেছি। এই বাজেটের উপর আমাদের সঞ্চয় কত, কি দেখি এইসবের উপর ভিত্তি করে আমাদের একটা ব্যবসার ধরন নির্বাচন করতে হবে। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটা ব্যবসার নির্বাচন করতে হবে, যেটির মেয়াদ কেমন হবে, মানে সেটির মেয়াদ কেমন হবে, সেটা কি স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হয়েছে, তার যৌক্তিকতা এবং পরিবারের চাহিদা এবং সুযোগ আছে কিনা সেটা দেখতে হবে। আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা সেগুলো উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি, তোমরা এখানে সাবস্ক্রাইব করে দিও। এখানেও মূল্যায়নের উত্তরগুলো এবং প্রশ্নপত্র দেওয়া হয়। আচ্ছা, তো এটার উত্তরে চলে যায়। এখন ব্যবসায়ের ধরন, আমরা একটা ব্যবসার ধরন মানে আধুনিক মুরগির খামার বা পোল্ট্রি মুরগির খামার, তোমরা চাইলে আরো অনেক ব্যবসা রয়েছে, যে কোনো একটা উল্লেখ করতে পারো। ব্যবসার ধারণ, ঠিক আছে, ধরন ব্যবসার ধরন, এটি একটি গৃহভিত্তিক খুচরা এবং পাইকারি ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, মানে পারিবারিক ব্যবসা না, এর জন্য আর কি। মেয়াদ হচ্ছে এটা দীর্ঘমেয়াদী, আমরা অনেক বছর ধরে এটা করতে চাচ্ছি। ব্যবসায় নির্বাচনের কারণ কি, মানে পরিবারের সঞ্চয় এবং আয় বৃদ্ধি করা, পরিবেশ বান্ধব উদ্যোগ, এটা একটা পরিবেশ বান্ধব, তাই না, পরিবেশের একটা মানে এখানে যেহেতু রাসায়নিক কোনো দ্রব্যাদি ব্যবহার করা হবে না, তার জন্য এটা তো পরিবেশ বান্ধব। শহর এবং গ্রামের চাহিদা বৃদ্ধি করে, যে ডিম এবং মাংসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এগুলো পূরণ করা যাবে। কম বিনিয়োগে বেশি লাভবান হওয়া যাবে। পরিবারের চাহিদা এবং সুযোগ আছে, মানে পরিবারের চাহিদা এবং সুযোগ আছে কিনা, উদ্দীপকে কিন্তু আমাদের সেই প্রশ্নটা করেছিল, ঠিক আছে। আয় ব্যয়ের সাথে একটা সঙ্গতিপূর্ণ কিনা, হ্যাঁ, এটাও আমাদের আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণের জন্য। তারপরে ঝুঁকি যদি হয়, মানে এই ব্যবসা তো ঝুঁকি থাকতে পারে, তাই না, ঝুঁকি যদি আমরা হয়ে যায় তাহলে কিভাবে বিবেচনা করবো বা কমাবো কিভাবে। বাজার বিশ্লেষণ করতে হবে, ব্যবসা শুরু করার আগে এলাকার বাজার সম্পর্কে ভালো ধারণা দেবে, মানে আরো কেউ মুরগির ব্যবসা করে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। মানে আমি তো মুরগির ব্যবসা নিয়ে লিখেছি, তোমরা অন্য বিষয় নিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। উচ্চমানের পণ্য, মানে আমাদের চাহিদা অনুযায়ী উচ্চমানের পণ্য। আচ্ছা, উচ্চমানের পণ্য মানে কি, মানে আমরা তো মুরগির ব্যবসা করতেছি, তাই না, কেউ আবার আমাকে মুরগির ব্যবসায়ী বলে না। তো মুরগির ব্যবসা যেহেতু করতেছি, তাহলে এখানে উন্নত মানের মানে ভালো মানের বীজ সংগ্রহ করবো। বীজ বলতে এখানে তুমি যদি ডিম থেকে বাচ্চা ফোটাও, তাহলে ভালো মানের ডিম সংগ্রহ করবা, অথবা ভালো জাতের মুরগি সংগ্রহ করবা, ঠিক আছে, যা গ্রাহকরা পছন্দ করে। এরকম বৈচিত্রতা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুরগি নিয়ে আসতে হবে। কখনো আমরা মনে করো কখনো কখনো দেশি মুরগির চাষ হয়, এই যে যেরকম ঈদ যখন আসে, তারপরে বিভিন্ন উৎসব যখন আসে, ঈদ, তারপরে হিন্দুদের যে পূজা পর্বণ যেগুলো আছে, সেই সময় দেখো পোল্ট্রি মুরগির চাহিদা অনেক বেড়ে যায়। তাহলে ওই সময় ওর দুই এক মাস আমাদের কি করতে হবে, পোল্ট্রি মুরগি উঠাতে হবে। আবার যে সময় ডিমের চাহিদার জন্য ফার্মি মুরগি আছে, পোল্ট্রি এই যে তোমার ইয়া মুরগি আছে, যে টাইগার মুরগি আছে, এই সমস্ত মুরগি আনতে হবে। তখন তার মানে বৈচিত্র্য আনতে হবে। বাজারজাতকরণের সময় অবশ্যই সতর্কতার সহিত কাজ করতে হবে। মানে যখন আমরা এই যে যদি আমরা দেখো এই যে 31st নাইট আছে, তার এক মাস আগে যদি আমরা মুরগি উঠাই, পোল্ট্রি মুরগি চাষ করি, তাহলে এক মাস পরে আমরা বিক্রি করতে পারবো। ওই সময় বাজারের চাহিদা ভালো থাকবে, তাই না, তো বাজারজাত করতে পারবো ভালো করে ঠিক সময়। আমরা যদি মনে করি 31st নাইটে যদি মুরগি না বিক্রি করে, যদি আমরা মানে পরের বছরে 2-3 তারিখে বিক্রি করি, তাহলে তার হবে না। আবার মনে করো ঈদ আসলো, ঈদের 2-1 দিন আগে থেকে যদি আমরা সেল শুরু না করে ঈদের 1 সপ্তাহ পরে থেকে সেল করি, তাহলে তার হবে না। তাহলে বাজারজাত ঠিকঠাক করতে হবে। তারপর দ্বিতীয় অংশে চলে গেলাম। দ্বিতীয় অংশ আছে ব্যবসায়িক পরিকল্পনা।
এখানে ধাপ হচ্ছে গ নম্বর ধাপ, ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ করতে হবে। আচ্ছা, এখানে কি করতে হবে, ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো। অবশ্যই আমরা লাভ প্রত্যাশা করি, মানে আমাদের প্রফিট মানে মুনাফা ইয়া করতে চাই, সেটা আমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে, দেখো তারপরে এর উত্তর আমরা দেখবো, ব্যবসার কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করবো। ওই যে ওই ধরনের মানে আমরা যে ব্যবসাটা করবো সেখানে কোনো প্রযুক্তি থাকবে কিনা, ঠিক আছে, তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা। হ্যাঁ, যদি উদ্ভাবনী হয়ে থাকে বা টেকসই হয়ে থাকে, তো উদ্ভাবনীমূলক কেন আমরা মনে করেছি তার সাপেক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসার প্রভাব কেমন হবে সেগুলো বর্ণনা করতে হবে। আচ্ছা, তো আমরা এটার উত্তরে চলে আসলাম। দেখো গ, ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ করা। প্রত্যাশা হচ্ছে স্থিতিশীল আয়, মানে আমরা প্রত্যেক মাসে একটা আয় করতে চাচ্ছি এখান থেকে, ঠিক আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মূলধন পুনরুদ্ধারের পরিবারে অর্থনৈতিক স্থিতিশীলতা, নতুন প্রযুক্তি ব্যবহার, মানে আমরা এখানে কি করতে চাচ্ছি, আমরা আমাদের যে মূলধন যে টাকা বিনিয়োগ করলাম খুব কম সময়ে সেই টাকা আমাদের উঠে যায়, এটা চাচ্ছি। পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা চাচ্ছি, ঠিক আছে, এটাই হচ্ছে। আবার আরো অনেক এখানে আরো প্রত্যাশার জায়গায় তুমি আরো অনেক কিছু অ্যাড করতে পারো। যেমন দেখো, এলাকার বেকারত্ব দূর করতেছে। তুমি যে একটা ভালো যদি একটা খামার দিতে চাও, তাহলে এলাকার মানুষ এখানে কাজ করবে আর এলাকার মানুষের বেকারত্ব কমে যাবে, তাই না। তারপরে এখানে 5-6 নাম্বার দিতে চাও যে দেশীয় মানে মানে অর্গানিক ভাবে সম্পূর্ণ অর্গানিক ভাবে, মানে কোন রাসায়নিক পদ্ধতি ব্যবহার না করেই দেশের মাংস এবং ডিমের চাহিদা পূরণ করতে চাও। মানে শহর এলাকার মানুষের জন্য এবং গ্রামের এলাকার মানুষের যত মানুষ আছে ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা পূরণ করতে চাও। আবার অনেকের দাম বেড়ে গেছে, এই জন্য যেন কমে যায়, এই ধরনের এগুলো কিন্তু প্রত্যাশার ভিতর তোমরা লিখতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু লিখবা, আমি মাত্র 2-3টা লিখছি, তোমরা আরো লিখবা। নতুন প্রযুক্তি ব্যবহার এবং তার প্রভাব, মানে এই যে ব্যবসাটা আমরা করলাম, এই ব্যবসায় নতুন কোন প্রযুক্তি ব্যবহার করা যায় কিনা। অবশ্যই করা যায়। যেমন দেখো, বায়োসিকিউরিটি হলো এমন একটা মানে এটা কৌশল, দেখো প্রভাব সহ লিখতেছি কিন্তু, কতিপয় ব্যবস্থাপনা কৌশল যা কোনো নির্দিষ্ট এলাকার ভিতরে বা আশেপাশে রোগ শনাক্তকারী জীবাণুর অনুপ্রবেশ এবং বিস্তার নিয়ন্ত্রণ করে মানে নিয়ন্ত্রণ করে বা কমিয়ে দেয়। দেখো, আমরা যদি একটা পোল্ট্রির মানে খামার দিই, তাহলে সেখানে তো রোগ ব্যাধি হতে পারে। তো বায়ো যদি সিকিউরিটি থাকে, তাহলে সেখানে রোগ জীবাণু ঢুকতে পারবে না। যে ওই ভিতরে রোগ জীবাণু না ঢুকতে পারলে তো তাদের কোনো রোগ হবে না। অনলাইন পেমেন্ট গেটওয়ে, সহজে এবং দ্রুত সেবা প্রদানের জন্য আমরা অনলাইন গেটওয়ে এটা ব্যবহার করতে পারি। তারপর রোবোটিক প্রযুক্তি, ব্রয়লার ব্রিডার এবং লেয়ার মুরগিকে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে উৎসাহিত করতে পারে। এই যে রোবোটিক প্রযুক্তি, মেঝে ডিমের প্রকোপ কমাতে পারে এবং উর্বরতাকে উদ্দীপ্ত করতে পারে, পাখির স্বাস্থ্য এবং কল্যাণের উন্নতি করতে পারে এবং প্রয়োজনীয় শ্রমের পরিমাণ হ্রাস করতে পারে। এই জন্য আমরা রোবোটিক প্রযুক্তি ব্যবহার করতে পারি। সোলার প্যানেল ব্যবহার করতে পারি। এর ফলে প্রাকৃতিক শক্তি ব্যবহার হবে, যা আর্থিক সাশ্রয় হবে, তাই না। এই যে এর ফলে প্রভাব সহ একসাথে ব্যাখ্যা করে দিচ্ছি কিন্তু। এবার টেকসই এবং উদ্ভাবনীমূলক, হ্যাঁ, এটা টেকসই কিনা, মানে আমরা যে ব্যবসাটা করেছি এটা উদ্ভাবনীমূলক কিনা বা টেকসই কিনা। হ্যাঁ, ব্যবসাটি টেকসই প্রসই হবে, ঠিক আছে, টেকসই এবং উদ্ভাবনীমূলক। কেন? কারণ হচ্ছে দেখো, শহর এবং গ্রামে এর ব্যাপক ডিম এবং মাংসের চাহিদা রয়েছে, তো এই জন্য এটা টেকসই মানে কি, মানে ওই ব্যবসাটা আমি করলাম, 2 দিন পর আর কেউ কিছু কিনলো না, কিন্তু মুরগি তো সারা জীবন মানুষ কিনতেই থাকবে, আবার ডিমও কিনতে থাকবে, তাহলে এটা কি টেকসই। তারপর সামাজিক এবং ধর্মীয় উৎসব, মনে করি ঈদ, তারপরে বিয়ে টিয়ে যখন এগুলো আসে তখন তো এগুলোর ব্যাপক চাহিদা থাকে, তাহলে এটা একটা এটা অবশ্যই টেকসই। আবার স্বল্প জায়গায় উচ্চ ফলন করা যায়। আচ্ছা, মুরগি চাষ করতে তো অনেক বেশি জায়গা লাগে না, তাই না, এক ঘরের ভিতরে চাষ করা যায় বা একটা রুম থাকলে হয়ে যায়। আবার খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং বৃদ্ধি করা যায়, যেহেতু আমরা এটা অর্গানিক ভাবে করতেছি, মানে কোনো কেমিক্যাল ব্যবহার করতেছি না, তাহলে এটা খাদ্য নিরাপত্তা থাকতেছে। আবার নতুন প্রযুক্তি ব্যবহার করতেছি, এখানে আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করতেছি না, নতুন প্রযুক্তি ব্যবহার করলে সেটা উদ্ভাবনীমূলক হয়ে যায়। আবার এখানে এই আইডিয়াটা তো আমাদের সম্পূর্ণ নিজেদের, তাই না, আইডিয়াটা একদম সম্পূর্ণ নিজেদের, একদম নতুন আইডিয়া, এর জন্য এটা একটা উদ্ভাবনীমূলক। ওকে, তারপরে এখানে বলছে যে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশগত কোনো পরিবর্তনের প্রভাব, মানে এই যে আমরা যে ব্যবসাটা করতেছি, এই ব্যবসাটা প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশগত কোনো পরিবর্তন আনে কিনা। যেহেতু আমরা সম্পূর্ণ অর্গানিক উপায়ে, মানে অর্গানিক মানে কি, অথবা আমরা এটা কেমিক্যাল ব্যবহার করতেছি না, তাহলে এটা কি হবে, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ এখানে সুরক্ষিত থাকবে। আর এখানে হালকা, যেহেতু এখানে মুরগি চাষ, এখানে ওই মুরগির যে গন্ধ হয় একটা, তাই না, বাথরুম করে, তো সেগুলোর জন্য প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ সামান্য প্রভাব পড়তে পারে, এরকম। এখন ঘ নাম্বার, ব্যবসায়ের জন্য আর্থিক বিশ্লেষণ। ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ করতে হবে। সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করব এবং তা উল্লেখ করতে হবে, এবং ব্যবসার আয় ব্যয় এবং মুনাফা নির্ধারণ করতে হবে। তো এখানে একটা আমরা আনুমানিক হিসাব দিয়ে দিচ্ছি, যেমন দেখো, প্রাথমিক মূলধন এত টাকা,
ঠিক আছে, এগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করব? এগুলো সঞ্চয় করব ব্যাংক থেকে, আমরা কিছু সঞ্চয় টাকা থেকে নেব, ব্যাংক থেকে কিছু ঋণ নেব, পরিবারের সাহায্য নেব। ঠিক আছে, আয় ব্যয় মুনাফা নির্ধারণ, মাসিক আয় হচ্ছে এত টাকা, ব্যয় হচ্ছে এত টাকা, এবং এখানে আয় কত টাকা, মাসিক মুনাফা কত টাকা থাকবে, ওই যে আয় থেকে ব্যয় বিয়োগ করে দিলে এটা হয়ে যাবে মুনাফা। ওকে, তারপর দেখো এখানে লাস্টে একদম নম্বর যে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা, উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে, বিশেষ কোনো আইডিয়া আছে কিনা, ঠিক আছে, থাকলে সেগুলো উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলার জন্য কি বিশেষ কোনো কৌশল থাকলে সেগুলো উল্লেখ করতে হবে। ব্যবসার সাথে মানে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া যাবে কিনা, সেটা কি ধরনের সুবিধা এবং কিভাবে নেওয়া যেতে পারে সেগুলো আমরা এখানে আলোচনা করবো। তো দেখো, এটা হচ্ছে বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবা। এখানে বিপণন যে কৌশল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে অনলাইনের মাধ্যমে আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি, রেফারেন্স প্রোগ্রাম ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে গ্রাহক সেবার ক্ষেত্রে দ্রুত রেফারেন্স টাইম, মানে কেউ যদি আমাকে রেফারেন্স মানে কি, দেখো এই যে গ্রাহক সেবা মানে কেউ যদি আমাদের কাছে চাইছে, মুরগি চেয়েছে, আমরা সাথে সাথে মুরগিটাকে ডেলিভারি করে দিলাম। ঠিক আছে, দ্রুত রেসপন্স টাইম, গ্রাহকের অভিযোগের দ্রুত সমাধান, যদি কোনো একটা অভিযোগ করে যে মুরগি ভালো না বা এরকম এই সেই হয়েছে, তাহলে আমরা দ্রুত সেটা সমাধান করতে পারি। অনলাইন অর্ডার করার ব্যবস্থা থাকতে হবে, মানে অনলাইনেও কিনে সারা দেশে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। প্রতিক্রিয়া মোকাবেলা, গ্রাহকরা অনেক সময় খারাপ খারাপ কথা বলে, তাই না, বা মানে খারাপ কমেন্ট করতে পারে, মানে সেটা কিভাবে আমরা মোকাবেলা করব। তো নিয়মিত গ্রাহক ফিডব্যাক গ্রহণ করতে হবে, মানে আমরা যে মুরগিটা দিলাম তাদের কাছে ভালো লাগলো কিনা খারাপ সেগুলো দেখতে হবে। গ্রাহক সমস্যার তাৎক্ষণিক সমাধান, যদি কেউ বলে তোমার মুরগি আস্তে আস্তে মারা গেছে, তাহলে এটা চেঞ্জ করে দেবো। বিশেষ অফার এবং ডিসকাউন্ট দিতে হবে, মাঝে মাঝে একটু অফার টফার দিতে হবে। ঠিক আছে, যেমন ওই ঈদের সময় অফার দিতে হবে, তারপরে যে বিভিন্ন আছে না, বিভিন্ন অকেশনে অফার দিতে হবে। নতুন কোন প্রযুক্তি এখানে করবো কিনা, মানে গ্রাহকদের সেবা দেওয়ার জন্য, যেমন চ্যাটটা ব্যবহার করতে পারি, স্মার্ট কাস্টমার সার্ভিস ব্যবহার করতে পারি। একদম আমাদের শেষ হয়ে গেলে এখন উপসংহারে আমরা বলতে পারি এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমাদের পরিবারের একটা স্থিতিশীল আয়ের উৎস পাবে এবং নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী টেকসই ব্যবসায়িক মডেল তৈরি করা যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জীবন ও জীবিকা এর প্রশ্ন এবং তার উত্তর। আমাদের নতুন যে চ্যানেলটা রয়েছে মূল্যায়ন একাডেমি, এটাও তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।